কোনো মানুষের পক্ষে কি মৃত্যুকে এড়ানো সম্ভব? মানে অমরত্ব লাভ করা কি বাস্তবে সত্যিই যায়? আপনার অবধারিত উত্তর হবে না। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে। একদমই ঠিক। কিন্তু আজ আমি আপনাদের কাছে এমন এক আশ্চর্য তথ্য আনব যা শোনার পরে আপনার এই ধারণায় একটা ছোট্ট ধাক্কা লাগতে পারে। মানে মানুষ চাইলেই এখন অমরত্ব লাভ করার দিকে এগোতে পারে, আর এই কাজের অনেকটাই এগিয়ে ফেলেছেন বিজ্ঞানীরা, আর তার প্রয়োগও শুরু হয়ে গেছে বিশ্বের অনেক দেশে। বিজ্ঞানের পরিভাষায় এই পদ্ধতিকে বলা হচ্ছে ক্রায়োনিক্স সংরক্ষণ পদ্ধতি। কিভাবে, কত টাকা খরচ করলে এই কাজটি করা যায়, তার চমকপ্রদ এক বিবরণ নিয়ে আজকের এই এপিসোড। অত্যন্ত সহজ ভাষায় আলোচনা করব আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর বিষয় নিয়ে। সেই সঙ্গে জানাবো এটা নিয়ে কি রকম বিতর্ক রয়েছে নানা মহলে, কেন অনেক মহল থেকে একে বুজরুকিও বলা হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখবেন। আমার এই নতুন চ্যানেলটি এর মধ্যেই 12,000-এরও বেশি দর্শক সাবস্ক্রাইব করে ফেলেছেন। এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, আপনার এই ছোট্ট কাজটি কিন্তু আমাকে এ ধরনের কাজ করতে আরও উৎসাহ যোগাবে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আচ্ছা, ধরুন কোনো ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হয়ে 2025 সালে মারা গেলেন। তার 50 বছর পরে যদি ক্যান্সারের ওষুধ আবিষ্কার হয়, তাহলে মৃত ব্যক্তিকে কি ফের জীবিত করা সম্ভব? এটাই এখন বিশ্বজুড়ে লাখ টাকার বা কোটি টাকার প্রশ্ন। বিশ্বের বহু ধনী মানুষ মৃত্যুর পরে ফের জীবিত হয়ে ওঠার আশায় কোটি কোটি টাকা ব্যয় করতে শুরু করেছেন আবার জীবিত হয়ে ওঠার জন্য। বিজ্ঞানকে হাতিয়ার করে বিজ্ঞানী থেকে শুরু করে শিক্ষিত ধনী ব্যক্তিরাও মৃত্যুর পরে ফের জীবিত হওয়ার এই দৌড়ে সামিল হয়েছেন। এটাকে বলা হচ্ছে ক্রায়োনিক্স প্রিজার্ভেশন পদ্ধতি। বিশ্বের মধ্যে ধনী উন্নত দেশ হিসেবে আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা জানি, সেই দেশেই সব থেকে বেশি মানুষ এই ক্রায়োনিক্স প্রিজার্ভেশনের দিকে ঝুঁকছেন। ক্রায়োনিক্স শব্দটি গ্রিক শব্দ ক্রায়োস থেকে এসেছে, যার অর্থ হলো বরফের মতো ঠান্ডা। খুব সহজভাবে বললে ক্রায়োনিক্স পদ্ধতি হলো ভবিষ্যতে কোনো এক সময় মৃত ব্যক্তিকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে তার দেহকে হিমায়িত করে রাখার পদ্ধতি। মানে সোজা কথায় বলতে পারেন, ফ্রিজে যেমন আমরা কোনো জিনিসকে ঠান্ডায় রেখে সতেজ রাখি, খানিকটা সেরকমই এই পদ্ধতি ক্রায়োনিক্স। তবে বিষয়টা ঠিক এতটা সরল নয়। প্রথমে বলি কি করে এই পদ্ধতির সূত্রপাত হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 9 বছর পরে 1954 সালে ক্রায়োনিক্স পদ্ধতিতে মানুষের বীর্য হিমায়িত করার পরীক্ষা শুরু হয়। সফলও হয় সেই পরীক্ষা। অনেক মহিলার গর্ভে হিমায়িত শুক্রাণু ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে সংরক্ষণের নাম দেওয়া হয় ক্রায়ো সংরক্ষণ। কিন্তু তখনও পর্যন্ত পুরো মানবদেহ সংরক্ষণ করে রাখা নিয়ে পরীক্ষা করার কথা কারো মাথায় আসেনি। এই নিয়ে প্রথম চিন্তা ভাবনা করেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট চেস্টার উইলসন অ্যাটিনগার। ক্রায়োনিক্সের জনক বলা হয় এই মানুষটিকে। তিনি প্রসপেক্ট অফ ইনমর্টালিটি নামে একটি বই লেখেন। এই বইতে তিনি ক্রায়োনিক্সের ধারণাটিকে সামনে আনেন। এরপর থেকে ক্রায়োনিক্স সম্পর্কে মানুষের ধারণা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। 2011 সালের 23শে জুলাই অ্যাটিনগারের মৃত্যু হয়, আর এরপরেই তার ইচ্ছে অনুসারে ক্রায়োনিক্স ইনস্টিটিউটে এই পদ্ধতিতে
তার দেহ সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়। তার মা ও তার 2 স্ত্রীর দেহ এইভাবে সংরক্ষণ করা হয়েছে। এরপরেই আপনাদের জানাবো ক্রায়োনিক্স নিয়ে একটি অসাধারণ কাহিনী। 2016 সালের 18 নভেম্বর ব্রিটেনের বিখ্যাত সংবাদপত্র দ্য গার্ডিয়ান পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে শোরগোল পড়ে যায় বিশ্বজুড়ে। ফের চর্চায় চলে আসে ক্রায়োনিক্স সংরক্ষণের বিষয়টি। এবার ঘটনাস্থল লন্ডন। লন্ডনের 14 বছর বয়সী একটি বালিকা ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। চিকিৎসক জানিয়ে দেয় তার বেঁচে থাকার দিন শেষ হয়ে এসেছে, আর মাত্র কয়েকটা দিনই বাকি। ছোট্ট মেয়েটি ইতিমধ্যেই ইন্টারনেটের মাধ্যমে জানতে পারে এই ক্রায়োনিক্স সংরক্ষণের বিষয়টি। তার ইচ্ছে হয় তার দেহ এভাবে সংরক্ষণ করার। কিন্তু লন্ডনে ক্রায়োনিক্স সংরক্ষণ পদ্ধতির আইনি বৈধতা ছিল না। তাই ছোট্ট মেয়েটি একটি চিঠি লিখে আদালতে আবেদন জানায়। চিঠিতে সে লেখে তার বয়স কম, আর বেশি দিন সে পৃথিবীতে থাকতে পারবে না। তাই ক্রায়োনিক্স সংরক্ষণের মাধ্যমে সে তার দেহটি রেখে দিতে চায়। তার বিশ্বাস একদিন ক্যান্সারের উপযুক্ত চিকিৎসা আবিষ্কৃত হবে, তখন তার সংরক্ষিত দেহ আবার জীবিত করে চিকিৎসা করালে সে সুস্থ হয়ে উঠবে। ওই সময় সংবাদপত্র থেকে জানা যায় এই চিঠি পেয়ে আদালতের বিচারপতি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। মামলার শুনানির সময় ওই অসুস্থ নাবালিকা আদালতে আসতে পারেনি। বিচারপতি নিজেই হাসপাতালে গিয়ে মেয়েটির সঙ্গে দেখা করেন। পরে তার দেহ এই পদ্ধতিতে সংরক্ষণের অনুমতি দেওয়া হয়। পরিসংখ্যান বলছে লন্ডনের এই নাবালিকার ইচ্ছে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের এমনই ইচ্ছে রয়েছে। আর এভাবেই শুরু হয়ে যায় ক্রায়োনিক্সের আরও গবেষণা। মানুষের দেহ সংরক্ষণের জন্য 1972 সালেই আমেরিকায় তৈরি হয়েছিল অ্যালকার লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন নামে একটি সংস্থা। দেহ সংরক্ষণের দিক থেকে এখন বিশ্বের সবথেকে বড় প্রতিষ্ঠান এই সংস্থাটি। এই সংস্থাটির তথ্য অনুযায়ী এ পর্যন্ত তাদের কাছে 248 জনের দেহ সংরক্ষিত আছে। শুধু তাই না, মৃত্যুর পর দেহ সংরক্ষণ করানোর জন্য তাদের কাছে আবেদন করেছেন আরও অন্তত 1442 জন। আর এই কাজ করার জন্য 1976 সালে আমেরিকার আরেকটি প্রতিষ্ঠান ক্রায়োনিক্স ইনস্টিটিউট তৈরি হয়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এখনো পর্যন্ত এই সংস্থায় 500টিরও বেশি দেহ হিমায়িত অবস্থায় রাখা রয়েছে। অনেকে আবার দেহ নয়, সংরক্ষিত রেখেছেন মস্তিষ্ক। এর সংখ্যাও 200-র বেশি। এরপরে রাশিয়া, জার্মানিতে এরকম সংস্থা তৈরি হয়েছে। অমরত্বের প্রত্যাশায় অনেক মানুষই এখন এই সব সংস্থায় নাম নথিভুক্ত করতে শুরু করেছেন। কিভাবে ক্রায়োনিক্স পদ্ধতিতে দেহ সংরক্ষণ করা হয় তা এবার সহজ ভাষায় একটু বুঝে নেওয়া যাক। প্রথমে বলি, কোনো ব্যক্তিকে আইনত মৃত ঘোষণা করার পরেই কেবলমাত্র ক্রায়োনিক্স সংরক্ষণ করা যেতে পারে। মৃত্যুর পরপরই এই প্রক্রিয়া শুরু হয়। বলা হচ্ছে, মৃত্যুর পর যত দ্রুত সম্ভব দেহ বা মস্তিষ্ককে হিমায়িত করা হয়, যাতে কোষের খুব ক্ষতি না হয়। এরপর ভিট্রিফিকেশন নামক একটি প্রক্রিয়ায় দেহের জলীয় পদার্থকে বরফে পরিণত হওয়া থেকে রক্ষা করার জন্য ক্রায়ো প্রোটেক্ট্যান্ট রাসায়নিক ব্যবহার করা হয়। এটি কোষকে কাঁচের মতো অবস্থায় স্থির করে ফেলে। তারপর সেটি তরল নাইট্রোজেনের পাত্রে -196 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করে রাখা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এরকমভাবে রাখার পরে ওই ব্যক্তিকে কি করে ফের বাঁচিয়ে তোলা যাবে? এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই বলি, এখনো পর্যন্ত এই পদ্ধতিতে কোনো মানুষকে বাঁচিয়ে তোলার কাজ করা হয়নি। তবে বিজ্ঞানীরা ছোট প্রাণী যেমন নেমাটোড কৃমি বা মাছের ভ্রূণ ক্রায়োজেনিকভাবে সংরক্ষণ করে আবার বাঁচিয়ে তুলতে সফল হয়েছেন। আর এটাই সবথেকে বড় আশার আলো। তবে মানুষের মতো জটিল জীবের ক্ষেত্রে এটা কি করা সম্ভব? এ নিয়ে কি বলছে বিজ্ঞানের জার্নালগুলি? বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে ন্যানো রোবট ব্যবহার করে কোষ এবং টিস্যু স্তরের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা যেতে পারে। এই রোবটগুলি কোষের ঝিল্লি, ডিএনএ এবং অন্যান্য কাঠামো পুনর্গঠন করতে পারবে। এছাড়া স্টেম সেল প্রযুক্তির মাধ্যমে নতুন কোষ বা অঙ্গ তৈরি করে ক্ষতিগ্রস্ত অংশে প্রতিস্থাপন করা যেতে পারে। যদি মস্তিষ্কের স্নায়ুকোষ অক্ষত থাকে,
তবে এটি স্ক্যান করে একটি কৃত্রিম মস্তিষ্কে বা ক্লোন করা দেহে স্থানান্তর করা সম্ভব হতে পারে। এই পদ্ধতিকে মাইন্ড আপলোডিং বলে। এছাড়া ডিএনএ ব্যবহার করে ক্লোনিং এর মাধ্যমে একটি নতুন দেহ তৈরি করে সংরক্ষিত মস্তিষ্কের তথ্য সেখানে স্থানান্তর করা যেতে পারে। তবে বিষয়টি যে খুব সরল নয় তা তো বোঝাই যাচ্ছে। এর অনেক রকম চ্যালেঞ্জ ও সমস্যাও রয়েছে, আর এটা নিয়েই এখন কাজ চলছে নিরন্তর। এর মধ্যে সবচেয়ে বড় বিষয়টি হলো মস্তিষ্কের তথ্য পুনরুদ্ধার করা। কারণ এই তথ্য হারিয়ে গেলে সেই মানুষটিকে বাঁচিয়ে তোলা অর্থহীন হয়ে যাবে। মানে ধরুন আমরা একজন আইনস্টাইনের মতো মানুষকে এই পদ্ধতিতে বাঁচিয়ে রাখলাম, কিন্তু তার মস্তিষ্কের সব তথ্য যদি পুনরুদ্ধার না করা যায়, তবে তিনি কি আর আইনস্টাইন থাকবেন? বিজ্ঞানের যে হারে দ্রুত বিকাশ ঘটছে, তাতে অবশ্যই একদিন এই সব সমস্যার সমাধান করে ফেলবেন বিজ্ঞানীরা। একই সঙ্গে অনেকে এই প্রশ্নও তুলেছেন, কেউ যদি দীর্ঘ সময় হিমায়িত অবস্থায় থাকার পর সত্যি বেঁচে ওঠেন, তাহলে তা কতদিনের জন্য স্থায়ী হবে? আরও প্রশ্ন উঠছে, দেহ সংরক্ষণের 200-250 বছর পর কেউ যদি আবার বেঁচেও ওঠেন, তাহলে ওই ব্যক্তি কোন পরিচয় নিয়ে বাঁচবেন? প্রশ্ন উঠেছে মৃতকে বাঁচানোর নৈতিকতা এবং আইনি বৈধতা নিয়েও। আবার বিজ্ঞানীদের একাংশ ক্রায়োনিক্সের এই তত্ত্বকে বুজরুকি বলেও উড়িয়ে দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN 2016 সালের 18 নভেম্বর এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে লন্ডনের কিংস কলেজের স্নায়ু বিজ্ঞানের অধ্যাপক ক্লাইভ কোয়েনের বক্তব্য প্রকাশিত হয়। কোয়েন বলেন, ক্রায়োনিক্স কোম্পানিগুলি দাবি করলেও তারা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে মানুষের মস্তিষ্ক গঠনকারী টিস্যুকে মৃত্যুর পরে শরীরে অ্যান্টিফ্রিজের মাধ্যমে সুরক্ষিত রাখা যেতে পারে। অন্যদিকে আবার ইউনিভার্সিটি কলেজের লন্ডনের সার্জিক্যাল সায়েন্স এবং লো টেম্পারেচার মেডিসিনের অধ্যাপক ব্যারি ফুলার বলছেন, ক্রায়োপ্রিজার্ভেশন একটি অসাধারণ প্রযুক্তি যা আমাদের জীবন্ত কোষগুলিকে প্রায় অনির্দিষ্টকালের জন্য অতি নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করতে সাহায্য করে। কিন্তু এই পদ্ধতিতে সম্পূর্ণ শরীর সংরক্ষণ করা কতটা কার্যকর তা এখনো প্রমাণিত হয়নি। যদিও অনেক বিজ্ঞানীর আবার পাল্টা যুক্তি, কয়েকশো বছর আগেও কি মানুষ মহাকাশে পাড়ি দেবে তা কেউ ভাবতে পেরেছিল? এবার আসবো ক্রায়োনিক্স সংরক্ষণের খরচের বিষয়টিতে। এটি যে অত্যন্ত ব্যয়বহুল পদ্ধতি তা নিয়ে কোনো সংশয় নেই। আমেরিকা, রাশিয়া, জার্মানির পরীক্ষাগারগুলির রেটও আলাদা। তবে অ্যালকল লাইফ এক্সটেনশন পুরো দেহ সংরক্ষণের জন্য $2,20,000 নিয়ে থাকে। শুধু মস্তিষ্ক সংরক্ষণের জন্য নেওয়া হয় $80,000। তবে এর সঙ্গে আরও নানা আনুষাঙ্গিক খরচ ধরা হতে পারে। বিজ্ঞানের এই বিতর্কিত বিষয়টি নিয়ে আপনারা কি মনে করছেন তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। কে বলতে পারে কোনোদিন হয়তো আমাদেরই ঘরের কোনো মেধাবী ছেলে হয়ে উঠতে পারে এই পদ্ধতির অন্যতম পথ প্রদর্শক। জয় হিন্দ, সত্যমেব জয়তে।